কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। প্রবাদটা বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে একেবারেই মিলে যায়। একদিকে আওয়ামী লীগের পতন হয়েছে, অন্যদিকে উঠে এসেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। এনসিপি নেতারা পরিচিতই হয়েছিলেন আওয়ামী বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। কিন্তু শেখ হাসিনাকে হটিয়েও তারা ক্ষান্ত থাকেননি। এখন তারা স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ তথা মুজিববাদকে কবর দেওয়ার কথা বলছেন। একসময় যে রাজনৈতিক মাঠে বিএনপি ছিল আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ, সেখানে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এনসিপি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ কিছুদিন আগেও ছিল সক্রিয়। দল হিসেবে তাদেরকে তখনও নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়াজটা সর্বপ্রথম এনসিপি থেকেই তোলা হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হলে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেখানে হাজির হন। এরপর তার ডাকে সাড়া দিয়ে যমুনার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ঘটনাগুলো 2025 সালের মে মাসের। সে সময় পিকআপ ভ্যান একত্র করে সমাবেশের জন্য যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে জমায়েত মঞ্চ তৈরি করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত ওই জমায়েতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানায় এনসিপি। পরে একই দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়। শাহবাগ ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির, প্ল্যাটফর্ম, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করেছিলেন তারা। এমন পরিস্থিতিতে ওই দিন রাতেই জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রস্তাব অনুমোদন হয়, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ওই ঘোষণা ছিল রাজনৈতিকভাবে এনসিপির সফলতার একটা মাত্র অংশ। এরপরও তারা থেমে যায়নি। এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কৌশলে বিরোধিতা করছে তা অনেকটাই পরিকল্পিত এবং তীক্ষ্ণ। তারা প্রথমেই আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী শাসনের সময় গড়ে ওঠা ফ্যাসিবাদকে তাড়ানোর কথা বলেছে। এছাড়া দলটি এমন এক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখছে যেখানে কোনো দল স্বৈরাচার হতে পারবে না। এটি আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের মধ্যকার হতাশাজনক পালাবদলের বাইরে নতুন কিছু। যদিও এনসিপি এখনও প্রাতিষ্ঠানিকভাবে নিবন্ধিত নয় কিংবা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, তবুও তারা যেভাবে জনপ্রিয়তা এবং তরুণদের মনোযোগ আকর্ষণ করছে তা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনার ইঙ্গিত দিচ্ছে। সমালোচকরা এনসিপিকে তেমন গুরুত্ব দিতে চান না। তাদের রাজনীতি নিয়েও আছে তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবতা হলো তারা আওয়ামী লীগের ভয়ঙ্কর ফ্যাসিবাদকে উৎখাত করার লক্ষ্যে আরও এগিয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগ বিগত প্রায় 1.5 দশক ধরে নিরঙ্কুশ ক্ষমতায় থাকলেও দুর্নীতি আর অপশাসনে তাদের নাক কাটা গেছে। সংবাদপত্র, টেলিভিশন এবং রাষ্ট্রীয় মিশনারি যে আধিপত্য থাকলেও রাজনীতির প্রাণভোমরা তথা মানুষের মন, বিশেষত তরুণদের মনে তাদের জায়গা হারিয়েছে। আর ঠিক এখানেই এনসিপি তাদের সবচেয়ে শক্তিশালী আঘাতটা করছে। 2009 সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দেশকে অনেক কিছু দিয়েছে। মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনের সাফল্য ইত্যাদি। কিন্তু রাজনীতিতে শুধু উন্নয়নই শেষ কথা নয়, মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা হলো পরিবর্তন। যখন এক দল অনেকদিন ক্ষমতায় থাকে তখন চর্চায় ক্লান্তি আসে, বিরক্তি তৈরি হয়, নতুন কিছু দেখার আগ্রহ জন্ম নেয়। আওয়ামী লীগ এই নতুন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে নানা সময় যে অভিযোগ উঠেছে, দুর্নীতি, দলীয়করণ, বাক স্বাধীনতা হরণ, বিরোধী মত দমন, বিচার বিভাগের স্বাধীনতা হরণ, সেগুলোর অনেকগুলোই তারা গুরুত্ব দিয়ে মোকাবেলা করেনি। বরং সরকার প্রধান ও মন্ত্রীদের ভাষায় এক ধরনের ঔদ্ধত্য, আত্মতুষ্টি ও বিরোধী মতকে দেশদ্রোহী তকমা দেওয়ার প্রবণতা বেড়েছিল। এর ফলে জনগণের একটি অংশ, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্ম দিনে দিনে বিরক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই চুপচাপ, মুখ না খোলা শ্রেণীটি এখন এনসিপির প্রধান শ্রোতা ও সমর্থক। আওয়ামী লীগের শাসনে সবচেয়ে বড় অভিযোগ হল গণতন্ত্রের জায়গা সংকুচিত হয়ে যাওয়া, নির্বাচন ব্যবস্থায় ব্যাপক অনিয়ম, বিরোধী দলগুলোর ওপর দমনপীড়ন এবং বাক স্বাধীনতা হরণের অভিযোগ উঠেছে। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। বিরোধী দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল, ভোটের আগেই ব্যালট বাক্স পূরণ এবং সরকারি প্রশাসন
প্রশাসনের পক্ষপাতদুষ্ট ব্যবহার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসবও জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল। এনসিপি কোনো ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলেনি, কিন্তু তারা গড়ে তুলেছে একটি বিকল্প মিডিয়া স্পেস। তারা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সোশ্যাল মিডিয়াকে মেইনস্ট্রিম মিডিয়ার চেয়েও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। আর এই মাধ্যমেই তারা মানুষকে তথ্য দিচ্ছে, প্রতিবাদ দেখাচ্ছে ও জবাবদিহিতার দাবি করছে। তাদের কৌশল অনেকটা অনলাইন অ্যাক্টিভিজম এবং কন্টেন্ট মার্কেটিংয়ের মিশ্রণ। যেখানে আওয়ামী লীগ এখনও খবরে, সংবর্ধনায়, দলীয় প্রচারে আটকে আছে, সেখানে এনসিপি বুদ্ধিমত্তার সঙ্গে রাজনৈতিক মেসেজকে শো আকারে উপস্থাপন করছে। আবেগ মিশ্রিত উক্তি দিয়ে তারা এক ধরনের থিয়েটার তৈরি করেছে, যা তরুণদের বিনোদন ও প্রতিবাদের দুই রকম চাহিদাই পূরণ করছে। তারা রাজনৈতিক নয়, সাংস্কৃতিক জায়গা দখল করছে, যেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী। বাংলাদেশের রাজনীতির ভাষা একসময় ছিল সাম্প্রদায়িকতা বনাম অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার ও উন্নয়ন বনাম ধ্বংস। কিন্তু সময় বদলেছে। তরুণ প্রজন্ম এখন এসব নিয়ে আর আগ্রহী নয়। তারা জানতে চায় দেশে কেন চাকরি নেই, কেন একটানা সরকার থাকলেও শিক্ষার মান কমছে, কেন ব্যাংকে টাকা নেই, কেন বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এনসিপি এই নতুন বাস্তবতার ভাষা ব্যবহার করছে। তারা মুক্তিযুদ্ধ বা অতীত নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য অনেক সময় সত্য মিথ্যার মিশেলে তৈরি, অনেক সময় রংচঙে ও নাটকীয়, কিন্তু বাস্তব হলো তারা মানুষের মনের কথা বলছে। আর আওয়ামী লীগ এখনও ইতিহাসের ঝান্ডা বয়ে চলেছে, যা তরুণদের কাছে অনেকটা বোঝা মনে হচ্ছে। আওয়ামী লীগ অনেকটা সময় ধরে গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখলেই জনগণ নিয়ন্ত্রণে থাকবে, এই ধারণায় চলেছে। তারা প্রধান সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, এমনকি অনলাইন নিউজ পোর্টালগুলোতেও নিজেদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে পেরেছে। কিন্তু তারা বুঝতে পারেনি আজকের তরুণদের মূল প্ল্যাটফর্ম হলো ইউটিউব, ফেসবুক, রেডিট বা টিকটক। এসব প্ল্যাটফর্মে সরকারি কণ্ঠস্বর দুর্বল, আর এনসিপির মতো নতুন খেলোয়াড়রা সেখানে চরম প্রভাব বিস্তার করছে। ফলাফল হলো অতীতে গণমাধ্যমে আওয়ামী লীগের জয় থাকলেও বাস্তবতায় তাদের প্রভাব কমে গেছে। তারা যাদের জন্য কাজ করছে বলে দাবি করে, সেই সাধারণ মানুষই আজ তাদের কথা বিশ্বাস করছে না, বরং বিকল্প কণ্ঠস্বরের দিকে ঝুঁকছে। এদিকে বিএনপির নেতৃত্বহীনতা, সাংগঠনিক দুর্বলতা এবং দীর্ঘদিনের আন্দোলনের ব্যর্থতা মানুষকে বিরোধী রাজনীতির প্রতি হতাশ করেছে। সেই শূন্যতাকে পূরণ করছে এনসিপি। তারা বলছে, আমরা বিএনপি না, আমরা আওয়ামী লীগও না, আমরা নতুন ধারার রাজনীতি চাই। এই নতুন শব্দটাই এখন সবচেয়ে বড় পুঁজি। তারা জনগণকে রাজনৈতিক বিভক্তি থেকে বের করে এনে এক ধরনের জাতীয়তাবাদী অথচ স্টেট ক্রিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড় করাচ্ছে, যেখানে তারা আওয়ামী লীগ ছিল অবৈধ, দখলদার ও জনবিচ্ছিন্ন একটি দল। আওয়ামী লীগের বিরুদ্ধে ভাষা যতই রূঢ় হোক, এগুলোই এখন বহু মানুষের মানসিক বাস্তবতা। এনসিপি এখনও কোনো বড় নির্বাচনী পরীক্ষায় যায়নি। তাদের কাঠামো দুর্বল, রিজিওনাল ভিত্তি নেই। কিন্তু রাজনীতি শুধু নির্বাচন নয়, রাজনীতি হচ্ছে আবেগ, আশা, ভয় এবং আস্থা। এসব জায়গায় এনসিপি যতটা আঘাত করতে পেরেছে, আওয়ামী লীগ ততটাই নিষ্ক্রিয় থেকেছে। যদি আওয়ামী লীগ সময় মতো নিজেদের ভাষা, নেতৃত্ব এবং গণসংযোগ কৌশল পরিবর্তন না করে, তবে ভবিষ্যতে তাদের অবস্থা আরও নগণ্য হতে থাকবে। আর এই জায়গায় একদিন এনসিপি নামক আনরেজিস্টার্ড দলটি আওয়ামী লীগকেই অপ্রাসঙ্গিক করে দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে যে দলগুলো বেশি সময় ধরে ক্ষমতায় থাকে, তারা একটা পর্যায়ে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আওয়ামী লীগ সেই পথেই হেঁটেছে। আর এনসিপি যতই বিতর্কিত হোক, এক ধরনের বিপ্লব ঘটিয়ে ফেলেছে তারা। রাজনীতির মাধ্যম, ভাষা ও দর্শন তিনটিকেই পাল্টে ফেলেছে। তারা প্রমাণ করেছে শুধু রাস্তার মিছিল নয়, ডিজিটাল দুনিয়াতেও বিপ্লব ঘটানো যায়। এবং এই বিপ্লব যদি আরও সংগঠিত হয়, তবে সত্যি হয়তো একদিন তারা আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সকল দরজা বন্ধ করে দেবে।